সবাইকে স্বাগত আজকের ক্লাসে। আমাকে শুনছেন কিনা? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। শোনা যাচ্ছে কিনা আমাকে? টিস্যু নিল, টিস্যু নিয়ে তা ওয়ালাইকুম সালাম সবাইকে। আমাকে শুনছেন কিনা? আশা করছি শুনছেন। কোনো সাউন্ডের কোনো প্রবলেম আশা করছি নেই। সো লেটস গেট স্টার্টেড। আজকে রিটেনের 20 নাম্বারের ফিচার রাইটিং নিয়ে কথা বলবো। আহ, যারা রিটেন পরীক্ষা দিবেন, রিটেন পরীক্ষায় কনফার্ম একটা ফিচার রাইটিং তথা লেটার টু দ্য এডিটর আসে পরীক্ষায়। সো এবং নাম্বার হচ্ছে 20। 20 নাম্বারের জন্য একটা ফিচার লিখতে হয় এবং যদি ঠিকঠাক মতো লিখা যায়, সবকিছু মেনটেন করে যদি লিখা যায় তাহলে সম্ভব যে আপনি আউট অফ 20-তে 15 বা 16 পর্যন্ত পেয়ে যেতে পারেন। যদি আপনি সবগুলো আজকে যা যা টিপস অ্যান্ড ট্রিক্স আমরা বলবো সেগুলো যদি সবগুলো মেনে চলেন, মেনটেন করেন এবং এক্সিকিউট করেন তাহলে এটা সম্ভব। আমি একটা স্ক্রিন দেখাই আগে। So as you can see, বিসিএস পরীক্ষায় ফিচার রাইটিং নামে একটা জিনিস পরীক্ষায় আসে এবং ফিচার অথবা লেটার টু দ্য এডিটর। কখনো এটা ফিচার আকারে আসে, আবার কখনো এটা বলা হয় যে রাইট লেটার টু দ্য এডিটর। অর্থাৎ যেটাই হোক না কেন, ফিচার রাইটিং অথবা লেটার টু দ্য এডিটর দুটো একই জিনিস। আপনি লেটার টু দ্য এডিটরে যা যা করেন ফিচার রাইটিংও একই একই কাজ করবেন এবং এটার জন্য নাম্বার হচ্ছে 20। যদি সবকিছু ঠিকঠাক থাকে এবং যদি আপনি সবকিছু মেনটেন করতে পারেন ভালোভাবে, এখানে মোটামুটি 15, 16 বা 17 পর্যন্ত আপনি নাম্বার তুলতে পারবেন। রাইটিং এ 17 তোলা মানে কিন্তু অনেক বড় ব্যাপার। সো আশা করব যে আপনারা মনোযোগী হবেন এবং মনোযোগী হয়ে বিষয়গুলো ভালোভাবে খেয়াল করবেন। আপনারা যদি ব্যাংক বা অন্য কোনো নিয়োগ পরীক্ষার প্রার্থী হন তাহলে পরীক্ষায় লেটার টু দ্য এডিটর লেখা হয়, আর বিসিএস পরীক্ষায় বলা হয় ফিচার রাইটিং। এখন বিসিএস পরীক্ষায় ফিচার রাইটিং হলেও সবগুলো বিসিএস পরীক্ষায় ফিচার রাইটিং হয়নি। কোনো কোনো বিসিএস পরীক্ষায় বলা হয়েছে রাইট এ লেটার টু দ্য এডিটর, এভাবেও কোনো কোনো বিসিএস এ বলা হয়েছে। সো লেটার টু দ্য এডিটর হোক, ফিচার রাইটিং হোক, হোয়াট এভার ইট ইজ, যেটাই হোক না কেন, সেটা আপনার একই ফরম্যাটে লিখতে হবে, একই নিয়ম নীতি মেনে লিখতে হবে। তো এই ফিচার গুলো লেখার জন্য আমাদের আসলে কিছু নিয়ম মেনে চলতে হয়। সেই নিয়মগুলো আমরা একটু একটু করে জানবো এখন। আমরা ফিচার রাইটিং এ কিছু বিষয় আমাদেরকে মেনে চলতে হয়। এখানে দেখতে পাচ্ছেন স্ক্রিনে 9টা গুরুত্বপূর্ণ জিনিস আছে ফিচার রাইটিং এ আপনাকে করতে হবে। ফিচার রাইটিং অথবা লেটার টু দ্য এডিটর যেটাই বলি না আমরা, সেখানে আপনাকে 9টা গুরুত্বপূর্ণ সেগমেন্টের উপরে খেয়াল রাখতে হবে। কি কি?
নাম্বার 1 হচ্ছে আপনাকে ডেট লিখতে হবে। নাম্বার 2 লিখতে হবে অ্যাড্রেস অফ দ্য রিসিভার। নাম্বার 3 স্যালুটেশন, মেইন লেটার, কমপ্লিমেন্টারি ক্লোজ, সেন্ডারস সিগনেচার অর নেম, টাইটেল অফ দ্য রিপোর্ট, মেইন রিপোর্ট, সেন্ডার সিগনেচার অর নেম। এটা অপশনাল। সো অপশনালটা বাদ দিলে বাকি ৮ টা গুরুত্বপূর্ণ জিনিস আপনাকে আপনার ফিচারের মধ্যে লিখতে হবে অথবা লেটার টু দ্য এডিটর এর মধ্যে লিখতে হবে। এখন এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো, এই যে ৯ টা বিষয় কোনটার পরে কোনটা এবং কোনটা কিভাবে আমরা আসলে লিখবো, এই বিষয়টা মোটামুটি আমাদের জানার মধ্যে চলে আসলে বা আমাদের বোঝার মধ্যে চলে আসলে বা আমরা পারলে তখন আর আসলে লেটার টু দ্য এডিটরে বা ফিচার রাইটিং এ ঝামেলা থাকে না। তো আমাদের টার্গেট হচ্ছে আজকে আমরা এই বিষয়গুলো কোনটার পরে কোনটা কিভাবে লিখবো এবং আহ, লেখার আসলে ধরন কি, ফরম্যাট কি, সেটা আমরা আজকে আসলে জানবো বা জানার চেষ্টা করব। আহ আমি হোয়াইট বোর্ডটাতে আরেকবার যাবো। সো প্রথমে বলেছি আমরা যখন ফিচার রাইটিং করব, যখনই আমরা ফিচার লিখবো তখন শুরুতে আমরা যেটা করব সেটা হচ্ছে আম, আমরা ডেট লিখবো, কেমন? এখন এই ডেট লেখার জন্য কিছু পদ্ধতি আছে। আমরা আমাদের মতো করে আমরা আমাদের দেশীয় ভাবে আমরা অনেকে ডেট লিখি। আহ, মনে করেন যে আমরা বিভিন্ন রকমের ফরম্যাট আমরা বানিয়েছি বাংলা লেখার মানে আমরা যখন বাংলা লিখি আমরা বিভিন্নভাবে ডেট আসলে লিখি। তো যেমন আমরা অনেকে ডেট লিখি, মনে করেন যে এরকম আজকে হচ্ছে ধরেন ৮ তারিখ, তো অনেকে আমরা এভাবে লিখি ৮, তারপরে হচ্ছে ০৭ বা ৭/২০২৩। আবার অনেকে আছে এভাবে লিখি ৮/৭/২৩। ওকে, আমরা যে এইভাবে ডেট গুলো লিখি এইভাবে কিন্তু ডেট লেখার কোনো সিস্টেম কিন্তু ইংলিশ গ্রামারে নেই। এখন আপনি বলতে পারেন তাহলে আমরা এগুলো কোথা থেকে লিখি? আমরা এগুলো লিখি আমরা আসলে বাংলায় তো অনেক কিছুই করি যেটা আসলে নিয়ম নাই। যেটা আসলে নাই কিন্তু আমরা লিখি। আমরা এরকম আ অনেক কিছুই বাংলায় করি। ইংলিশে টোটালি ডিফারেন্ট, কিন্তু আমরা বাংলায় করি। আমি যখন হাই স্কুলে ছিলাম, কলেজে ছিলাম, ইভেন যখন বিশ্ববিদ্যালয়ে পড়েছি, তখন আমার আম যা পড়েছি, যেগুলো দেখেছি, পরে যখন আমি আরো উচ্চতর পড়াশোনা করলাম, আরো যখন আম জানলাম, তখন আমি দেখলাম যে আসলে অনেক কিছুই আমি কি করেছি, ভুল করেছি, ভুল জেনেছি। তো এইভাবে বাংলায় আসলে অনেক কিছুই আমরা ভুল জানি যেগুলো আমাদেরকে এখন চেক করতে হবে। কারণ এখন তো বিসিএস পরীক্ষা দিবেন। বাংলাদেশের সবচেয়ে বড় পাবলিক পরীক্ষা দিবেন এবং সবচেয়ে বড় পজিশন আপনি পেতে যাচ্ছেন। সুতরাং এখন এগুলো মেইনটেইন করবেন। আপনাদের মধ্যে যাদের এই প্রবণতা আছে 8.7.2023 এভাবে লিখার অথবা 8-7-23 এভাবে লিখার, তাদেরকে বলছি এভাবে ডেট লিখার কোনো নিয়ম নেই। কেমন? ডেট লিখার জন্য আপনাকে যেটা লিখতে হবে সেটা হচ্ছে যে ২ ভাবে ডেট লিখা যায়, ব্রিটিশ এবং আমেরিকান। ব্রিটিশ ইংলিশে ব্রিটিশ ইংলিশে ডেট লিখা হয় আজকে হচ্ছে ৮ তারিখ, 8/7/23 এভাবে। ডেট সবসময় স্ল্যাশ দিয়ে লেখা হয় এবং মনে রাখতে হবে ব্রিটিশ ইংলিশে মান্থটা মাঝে থাকে, ডেটটা শুরুতে থাকে এবং ব্রিটিশ ইংলিশে এভাবেও লিখা হয় 8 জুলাই 2023, ৮ই জুলাই 2023 এভাবে লিখা হয়, অথবা টিএচ না দিয়ে এভাবে লেখা হয় 8 জুলাই 2023। মনে রাখতে হবে এই যে ২ ভাবে ডেট লেখা হয় ব্রিটিশ ইংলিশে, সেখানে কিন্তু মাঝে কোনো কমা হয় না। আমরা অনেকেই এখানে কমা দিয়ে দিই। আমরা লিখে দিই 8 জুলাই, 2023। বাট রিমেম্বার ব্রিটিশ ইংলিশে আমরা যখন ডেটটা শুরুতে লিখি তখন মাঝখানে কোনো কমা দেয়া যায় না। আই রিপিট, ব্রিটিশ ইংলিশে আমরা যখন ডেট লিখি মাঝখানে কোনো কমা দেয়া যায় না। অর্থাৎ আপনি যখন ডেটটা ১ম এ লিখেন, মাসটাকে মাঝে লিখেন, সেখানে আসলে কোনো কমা দেয়া যায় না। আমেরিকান ইংলিশের সিনারিও তো একটু ডিফারেন্ট। ওনারা মাসটাকে শুরুতে লিখেন, ডেটটাকে মাঝে লিখেন। ওনারা এভাবে লিখেন ৭/৮/২০২৩। ওকে? অথবা ওনারা এভাবে লিখেন জুলাই 8, 2023। ওনারা মাঝখানে কমা দেন। কারণ মাস যখন শুরুতে লিখবেন তখন আপনাকে মাঝে কমা দিতে হবে।
যখন মাস শুরুতে লিখবেন মাঝে কমা দিবেন। কিন্তু যখন ডেট শুরুতে লিখবেন, মাস মাঝে লিখবেন তখন কোনো কমা দিবেন না। ব্রিটিশ ইংলিশ অনুসারে কোনো কমা হবে না, আমেরিকান ইংলিশ অনুসারে কমা হবে। সো ডেট লেখার প্রচলিত পদ্ধতি এই ২ টা, একটা ব্রিটিশ আর একটা আমেরিকান। কেউ যদি আমাকে বলেন যে স্যার আমি এই ২ টার মধ্যে কোনটা ফলো করব? দেখুন আমাদের দেশে এখন আ আমরা আমাদের স্টিল আমরা যে ভার্ডিক্ট দেই, আমাদের যে কোর্টে রায় হয় সেগুলো কিন্তু এখনো ব্রিটিশ ইংলিশে লেখা। এবং যেহেতু ব্রিটিশরা আমাদেরকে শাসন করেছে অনেকদিন, আ সেহেতু আমাদের কাজে কর্মে দলিল দস্তাবেজ সবকিছুতে যেহেতু আমরা এখনো ব্রিটিশ ফলো করি, সেক্ষেত্রে আমার পরামর্শ হচ্ছে যে এটা বেটার যে আপনি ব্রিটিশ স্টাইলটা ফলো করবেন। আ এবং বাট এটা ম্যান্ডেটরি না। আমেরিকান স্টাইল ফলো করতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু আমাদের দেশে এখনো পর্যন্ত আমরা যে কারিকুলাম গুলো পড়ছি 9-10 থেকে শুরু করে আম সব জায়গায় আসলে ব্রিটিশ ইংলিশ ফলো করা হচ্ছে। সে কারণে অনুরোধ হচ্ছে আপনারা ব্রিটিশ ইংলিশটা ফলো করবেন। এটা হচ্ছে আমাকে যদি প্রশ্ন করেন তাহলে আমার উত্তর হচ্ছে এটা। আ এখানে একটা জিনিস একটু দেখাবো, একটা ছবি দেখাবো। আমি একটু সময় নিচ্ছি। ওকে। ইয়েস, হিয়ার উই গো। আশা করছি আপনারা ছবিটা দেখতে পাচ্ছেন এবং এই ছবিটা হচ্ছে ক্যামব্রিজ ডিকশনারি থেকে আপনাদেরকে দেখাচ্ছি। আশা করছি আজকের পরে এটা নিয়ে আপনাদের আর কনফিউশন থাকবে না। আমি আ অনেককেই এটা মানে পড়াই কিন্তু তারা অনেকে কনফিউশন হয়, কনফিউজড থাকে। আসলে মানে বুঝতে পারে না। সে কারণে দেখাচ্ছি। আশা করছি আপনারা দেখতে পাচ্ছেন। দেখেন রাইটিং ডেটস অ্যান্ড নাম্বারস এটা ক্যামব্রিজ ডিকশনারিতে আছে। আপনাদের কাছে যদি ক্যামব্রিজ ডিকশনারি থাকে, ক্যামব্রিজ ডিকশনারির মাঝখানে মাঝ বরাবর কিছু বোল্ড আকারের পেজ আছে। সে পেজগুলোতে এই কথাগুলো, এই বিষয়গুলো আছে দেখেন। যদি থাকে তাহলে দেখতে পারেন। তো দেখেন ফর ব্রিটিশ ইংলিশ দ্য ফলোইং আর পসিবল। ব্রিটিশ ইংলিশে এটা এভাবে লেখা হয় 18 অগাস্ট 2007 দেখেন টিএইচ ছাড়াই ব্রিটিশ ইংলিশে লেখা হতে পারে। অথবা 18th অগাস্ট 2007 বাট মাঝখানে there is no comma. You can't use any comma when writing dates. আর আপনি এভাবে লিখতে পারেন 18/08/077 বাট আমেরিকান ইংলিশে নর্থ আমেরিকান ইংলিশে তারা লিখেন এভাবে অগাস্ট 18 2007। যখন তারা অগাস্টটা শুরুতে লিখছেন, ডেটটা মাঝে লিখছেন, তারা কিন্তু মাঝে কমা দিচ্ছেন। অথবা তারা 8/18/07 এইভাবেও লিখে থাকেন, মাসটাকে শুরুতে লিখেন। সো হ্যাভ ইউ গট দ্য পয়েন্ট হাউ টু রাইট ডেটস? মানে ডেট আসলে এভাবেই লিখতে হয়। এভাবে লিখা ছাড়া অন্য কোনো পদ্ধতিতে আসলে ডেট লিখা যায় না। সো আমরা আজকে থেকে এভাবে ডেট লিখবো কোনো একটা ফরম্যাট ফলো করে। আম প্রশ্ন হতে পারে যে আমরা আসলে আস আ আ মানে আমরা তাহলে আ কি ফলো করব? তো আমি সেটা অলরেডি বলেছি যে আপনারা ব্রিটিশ যে ইংলিশ আছে সেই ব্রিটিশটা ফলো করবেন তাহলে আশা করছি বিপদমুক্ত থাকবেন। আর যদি সবচেয়ে বেশি বিপদমুক্ত থাকতে চান তাইলে এইভাবে লিখবেন 8/7/23 তাহলে কি হবে? তাহলে আপনি আর কোন ধরনের রিস্কে থাকবেন না। আদৌ কমা দিয়েছেন কিনা নাকি কমা দেননি। এ ধরনের যে কনফিউশন সেটা আশা করছি আপনার আর থাকবে না। ওকে? তাহলে ১ম এ কি লিখবেন? ডেট লিখবেন যেটা আমরা অলরেডি দেখেছি যে ৯ টা গুরুত্বপূর্ণ জিনিস সরি তাহলে যেটা আমরা এতক্ষণ ধরে দেখেছি বা আলোচনা করেছি ৯ টা গুরুত্বপূর্ণ বিষয়। ১ম এই নাম্বার 1 এ যেটা আমরা দেখেছি সেটা হচ্ছে যে ডেট লিখা। রাইটিং ডেটস। ওকে? সো রাইটিং ডেটস যখন আপনার চলে গেল, আপনি তারপরে কি করবেন? আপনি তারপরে করবেন হচ্ছে আচ্ছা ডেট লেখার ব্যাপারটা কি সবাই ক্লিয়ার? Any question or are you clear everything when writing dates?
ডেট লেখা নিয়ে কারো কোনো প্রশ্ন থাকলে বলেন। ওকে, সো ডেট লেখার পরেই আমরা যদি দেখি, আমরা ডেট লেখার পরেই কি পাচ্ছি? নাম্বার টু, নাম্বার ওয়ান ডেট লিখবো, নাম্বার টু কি লিখবো? অ্যাড্রেস অফ দ্য রিসিভার, রিসিভারের অ্যাড্রেস, যিনি রিসিভ করবেন। আপনি যে লেটারটা পাঠাচ্ছেন, উনি এটা রিসিভ করবে কে? কার কাছে পাঠাচ্ছেন? আপনার আপনার চিঠিটা যাচ্ছে হচ্ছে একজন সম্পাদকের কাছে, যিনি এটা লিখে রিসিভ করবেন। সেই সম্পাদক মেবি ডেইলি স্টারের হতে পারে, মেবি প্রথম আলোর হতে পারে, মেবি ইত্তেফাকের হতে পারে, ইনকিলাবের হতে পারে। আপনি কাউকে কি করছেন? আপনার চিঠিটা পাঠাচ্ছেন। সো আপনি নাম্বার টু তে অ্যাড্রেস অফ দ্য রিসিভার, রিসিভারের অ্যাড্রেসটা আপনি লিখবেন। তো রিসিভারের অ্যাড্রেসটা কি? রিসিভারের অ্যাড্রেস হচ্ছে, ফর এক্সাম্পল, আপনি যদি ডেইলি স্টারের কাছে লিখেন, তাহলে আপনি লিখলেন দ্য এডিটর, দ্য এডিটর, দ্য ডেইলি স্টার। এখানে খেয়াল রাখতে হবে এডিটরের ইটা আপার কেজ হবে, ক্যাপিটাল লেটার লিখতে হবে। দ্য ডেইলি স্টার সবগুলো আপার কেজে লিখতে হবে, মানে ক্যাপিটাল লেটারে লিখতে হবে। আচ্ছা, তো অ্যাড্রেস অফ দ্য রিসিভার, এটা তো আমি রিসিভার লিখলাম, কিন্তু রিসিভারের অ্যাড্রেস, তো রিসিভারের অ্যাড্রেস কি? ধরেন 112 কারওয়ান বাজার, 112 কারওয়ান বাজার, ধরেন নিচে লিখলাম ঢাকা, বা কারওয়ান বাজারের পাশেই আপনি ঢাকা লিখে দিতে পারেন, ঢাকা ধরেন 1214। ওকে, এখন এখানে একটা প্রশ্ন, সেটা হলো যে আহ, আমরা কি জানি ডেইলি স্টারের আসলে ঠিকানা কি 112 কারওয়ান বাজার কিনা? একটা প্রশ্ন হতে পারে। সো ডেইলি স্টারের অ্যাকচুয়াল ঠিকানা 112 কাউরান বাজার কিনা সেটা না জানলেও চলবে। আমরা এখানে একটা মডেল লিখছি, এটা একটা মডেল। এই চিঠিটা সত্যি সত্যি ডেইলি স্টারে যাবে না। আমরা এটা একটা মডেল প্রডিউস করছি, এটা একটা মডেল লিখছি আমরা, সেটা কোনোভাবেই আসলে ডেইলি স্টারে যাবে না। ফলে দেখুন, এখানে আমি চিঠি লিখছি, একটা পত্রিকা, আমি একটা চিঠি লিখছি। তো এখন আমি যদি এটা ডেইলি স্টার না লিখে, ধরেন বাংলাদেশের যে বিভাগগুলো আছে, যে জেলাগুলো আছে, প্রত্যেকটা জেলায় এবং প্রত্যেকটা বিভাগে আহ অনেক পত্রিকা বের হয়, যে পত্রিকাগুলোর নাম আমি আপনি কেউই জানি না। ইভেন ঢাকায় অনেক পত্রিকা আছে, যে পত্রিকাগুলোর নাম আমি আপনি কেউ জানে না, কিন্তু অনেকেই নাম জানে বা অনেকেই ওখানে পাবলিশ করে। এখন কথা হচ্ছে আমি ডেইলি স্টারের ঠিকানা, আহ ডেইলি স্টার যদি আমি না লিখি, ধরেন ধরেন আমি যদি লিখি দ্য ডেইলি রাহাত, হ্যাঁ, ধরেন এখানে ডেইলি স্টার না লিখে আমি ধরেন লিখলাম দ্য ডেইলি রাহাত, কেমন? স্টার না, আমি লিখলাম ডেইলি রাহাত। এখন ডেইলি রাহাত, তো ডেইলি রাহাত নামে একটা পত্রিকা আছে, ধরেন এটা ফেনী থেকে প্রকাশিত হয় বা এটা লক্ষ্মীপুর থেকে প্রকাশিত হয়। আপনি জানেন জানেন না? এভাবে হাজারো পত্রিকা আছে, ডেইলি ডেইলি পত্রিকা। তাহলে আপনি পত্রিকার সম্পাদকের কাছে লিখছেন, ফলে পত্রিকার সম্পাদকের বা পত্রিকার ঠিকানা অ্যাকচুয়াল আপনার না জানলেও চলবে। পত্রিকা যিনি আপনার এক্সামিনার খাতায় এটা দেখবে না যে আদৌ আপনি রিসিভারের ঠিকানা, পত্রিকার অ্যাড্রেস আপনি জানেন কিনা। সেটা তো এই পরীক্ষার মূল টার্গেট না। পরীক্ষার মূল টার্গেট হচ্ছে যে আপনি একটা মডেল লিখতে পারেন কিনা। ফলে ঠিকানার মতো দেখতে কিছু একটা লিখতে পারলেই চলবে। এটা অ্যাকচুয়াল হতে হবে এমন কোনো কথা নেই। কেউ যদি ডেইলি স্টারের ঠিকানা সত্যি সত্যি জানেন, সেটা ডিফারেন্ট, সেটা ডিফারেন্ট আলোচনা, সেটা ফাইন, সেটা মাচ মোর অ্যাপ্রিসিয়েটেড। কিন্তু ডেইলি স্টারের ঠিকানা মুখস্থ করে নাম্বার পেতে হবে, এটা যদি মাথায় আসে, তাহলে বাদ দেন। ডেইলি স্টারের ঠিকানা মুখস্থ না করলেও চলবে। আপনি অন্য যেকোনো একটা পত্রিকার নাম লিখতে পারেন, এবং ঠিকানার মতো লাগে এমন একটা ঠিকানা, জাস্ট একটা ঠিকানা লিখতে পারলে হবে। মনে রাখবেন, এটা একটা মডেল, এটা কারো কাছে যাবে না। আপনি আসলে সত্যি সত্যি লিখতে পারেন কিনা সেটা আসলে এক্সামিনারকে দেখানোটাই মূল টার্গেট। ফলে অ্যাকচুয়াল ঠিকানা আপনার না জানলেও চলে। আমার মনে হয় ডেইলি স্টার যেটা, ডেইলি স্টার মনে হয় না কাউরান বাজার, ডেইলি স্টার মনে হয় কাজী নজরুল ইসলাম এভিনিউ। ওকে, সো আপনি কাজী নজরুল ইসলাম এভিনিউ যদি আপনি জানেন, ভালো কথা, আর না জানলে আপনি এটা দিবেন না। আচ্ছা, কারো কারো ক্ষেত্রে আমি যেটা দেখি এখানে, কেউ আছেন এরকম একটা ফুল স্টপ দেন। আমার ঠিক জানার ইচ্ছা, জানার আগ্রহ, যে এই ফুল স্টপটা কেন দেয়া হয় বা কেন আপনারা দেন।
দেখুন ফুল স্টপ ব্যবহৃত হয় ২ টা জায়গায়। একটা হচ্ছে যে ফুল স্টপ, একটা বাক্য সম্পূর্ণরূপে যখন স্টপ হয়, তখন সেটাকে আমরা ফুল স্টপ বলি। সেখানে আমরা ফুল স্টপ ব্যবহার করি। বাক্যটা সম্পূর্ণ স্টপড। বাক্য কাকে বলে? যেখানে সাবজেক্ট আছে, যেখানে মেইন ভার্ব আছে, ফাইনিট ভার্ব আছে, একটা পূর্ণাঙ্গ অর্থ প্রকাশ পাচ্ছে, সেটাকে আমরা বাক্য বলি, সেন্টেন্স বলি। সেইখানে বাক্যটা শেষ হলে আমরা কি করি? একটা ফুল স্টপ দিই। দ্যাটস ফাইন। আর আরেকটা জায়গায় আমরা ফুল স্টপ না বলে ডট বলি। আমরা যখন কোনো কিছুর অ্যাব্রিভিয়েশন লিখি, যেমন ধরেন বিএসসি লিখি বা কোথাও ধরেন এক্সাম লিখে তারপর ডট দেই, তারপরে গভর্নমেন্ট লিখে ডট দিই, সেটা ডট। তাহলে এইখানে তো আসলে আহ, কাউরান বাজার ঢাকা ১২১৪ এটা তো না কোনো একটা বড় সেন্টেন্স, না কোনো একটা সেন্টেন্স, না এখানে কোনো অ্যাব্রিভিয়েশন আছে। ফলে এখানে ফুল স্টপ দেওয়ার কোনো মানে বা যৌক্তিকতা নেই। আমরা যারা এখানে ফুল স্টপ দেয়াতে অভ্যস্ত থাকি, তারা অবশ্যই এখানে ফুল স্টপটা ব্যবহার করব না। ওকে, তাহলে আমরা ২ টা জিনিস অ্যাড্রেস অফ দ্য রিসিভার এবং আমাদের যে ডেট লিখা সেই ২ টা আমরা দেখেছি। দেন কি বলেছে? স্যালুটেশন নাম্বার ৩ স্যালুটেশন। ওকে, আমরা এখন তাহলে দেখি যে স্যালুটেশনটা আসলে কিভাবে করতে হয়। স্যালুটেশন মানে কি? স্যালুটেশন মানে হচ্ছে সম্ভাষণ। তো আপনি কাউকে ডিরেক্টলিও সম্ভাষণ করতে পারেন, এই রাহাত এদিকে আসো। আপনি কাউকে বলতে পারেন ডিয়ার রাহাত। আপনি আবার কাউকে ডিয়ার রাহাত না বলে আরো ফর্মালি আপনি সম্বোধন করতে পারেন ডিয়ার স্যার অথবা ডিয়ার ম্যাডাম। তো এটা হচ্ছে সম্বোধন। তো মনে রাখতে হবে ঢাকা এবং সম্বোধন এই দুটা জায়গার মাঝখানে আপনার এক লাইন লেখার মতো খালি জায়গা থাকবে। এই কথাটা গুরুত্বপূর্ণ। আহ, উপরের লেখাটা এবং ডিয়ার স্যার লেখা এই দুটা জায়গার মধ্যে এক লাইন লেখার মতো খালি জায়গা থাকা জরুরি। না হ্যাঁ, যদি আপনি একসাথে লিখেন কাউরান বাজার ঢাকা ১২১৪ সেখানে ঢাকার আগে কমা দিবেন, বা ঢাকা ১২১৪ এটা নিচে লিখলে কোনো কমা দেওয়ার দরকার নেই। আচ্ছা, এখানে যে জিনিসটা খেয়াল রাখবো সেটা হচ্ছে ডিয়ার স্যার লিখার পরে ডিয়ার স্যারের ডিটা এবং স্যারের এসটা দুইটাই কিন্তু আপার কেস, এটা খেয়াল করবেন। আরেকটা বিষয়, আমরা অনেকেই ডিয়ার ম্যাডাম লিখবো কিনা এ ব্যাপারে প্রশ্ন করেন। আপনারা অনেকেই প্রশ্ন করেন, আমি মাঝে মাঝেই শুনি ডিয়ার স্যার লিখবো নাকি ডিয়ার ম্যাডাম লিখবো, এই ব্যাপারে জানতে চান। তো মনে রাখবেন যে ম্যাডাম শব্দটা বর্তমানে নেট বাফারিং করতেছে, সবার একই অবস্থা। একটু জানান তো সবার একই অবস্থা কিনা, নাকি শুধু ওনার? না, প্রবলেম হচ্ছে না, ক্লিয়ার। ওকে, তাহলে যার বাফারিং করছে উনি মনে হয় ওনার নেটওয়ার্ক জনিত কোনো প্রবলেম হচ্ছে আর কি। ঠিক আছে, তো যেটা মনে রাখবো, আমরা স্যালুটেশন করার সময় ম্যাডাম লিখবো না। ইভেন কোনো অফিসের কোনো সম্পাদক বা ডেইলি স্টার সম্পাদক যদি মহিলাও হন, তাও আমরা ডিয়ার ম্যাডাম বলবো না, আমরা ডিয়ার স্যার বলবো। কারণ ম্যাডাম শব্দটা বর্তমান ইংলিশে ফর্মাল নয়। আমরা সব সময় স্যার সম্বোধন করে বাক্য লিখবো বা বাক্য আগাবো। এখন দেখেন, ডিয়ার এর ডি তো আমরা আপার কেস বা ক্যাপিটাল লেটার লিখলামই। স্যারের এসটাকে স্যারের এসকেও কিন্তু আমাকে আপার কেসে লিখতে হবে। এটা গুরুত্বপূর্ণ, না হলে কিন্তু নাম্বার কাটা যাবে। অর্থাৎ ডিয়ার এর ডি এবং স্যারের এস দুইটাই আপনাকে কি করতে হবে? আপার কেস ক্যাপিটাল লেটার লিখতে হবে। এখন এই ডিয়ার স্যার লিখে আপনারা কমা দেন কিনা নাকি দেন না? ডিয়ার স্যার লিখে আপনারা কমা দিবেন কিনা বা দেন কিনা, সেটা আমি একটু পরে আসবো। সে ডিয়ার স্যারের পরে কমা দিলে কিছু গ্রামার আছে, আবার ডিয়ার স্যার লিখে কমা না দিলেও কিছু গ্রামার আপনাকে মানতে হবে। সে ব্যাপারে আমরা একটু পরে আসছি। তো আমরা ডেট লিখে ফেললাম, অ্যাড্রেস অফ দ্য রিসিভার লিখে ফেললাম, স্যালুটেশনও লিখে ফেললাম। নাম্বার 4 কি বলেছে? মেইন লেটার। এখন মেইন লেটার বলতে কি বোঝা যায়? মেইন লেটার মানে হচ্ছে আমরা যে পত্রিকার সম্পাদককে, মানে পত্রিকার সম্পাদক যে আমাদের এই চিঠিটা যে ছাপিয়ে দিবেন, সেজন্য পত্রিকার সম্পাদককে আমরা অনুরোধ করব, সেটা হচ্ছে মেইন লেটার। অর্থাৎ আপনি যে সম্পাদককে বুঝাবেন যে ভাই আমাদের এই লেখাটা ছাপিয়ে দিও,
আমরা তোমার কাছে কৃতজ্ঞ থাকবো। এই যে কথাটা, এটাই হচ্ছে মেইন লেটার। তো ধরেন আপনি এখানে কি লিখতে পারেন, আপনি লিখতে পারেন আই উইল বি গ্রেটফুল, অথবা আপনি বলতে পারেন সরি, অথবা আপনি বলতে পারেন আই উইল বি হাইলি গ্রেটফুল টু ইউ ইফ ইউ কাইন্ডলি পাবলিশ দ্য ফলোয়িং ফিচার in your famous newspaper। ঠিক আছে, ওকে। সো এখন কথা হচ্ছে, এটা হচ্ছে আমি একটা ধরেন আপনাকে একটা ধারণা দিচ্ছি আর কি। আই উইল বি গ্রেটফুল টু ইউ ইফ ইউ কাইন্ডলি পাবলিশ দ্য ফলোইং ফিচার ইন ইউর ফেমাস নিউজ পেপার। এটা আমি আপনাকে ধারণা দেওয়ার জন্য আহ ধারণা দেওয়ার জন্য আমরা এটা লিখছি। বাট এটা আপনারা কোনোভাবেই মুখস্থ করবেন না। কেন করবেন না? কারণ আমি গত 35তম বিসিএস পরীক্ষা থেকে আমি সব জায়গায় আমি কিন্তু এই ফরম্যাটটা লিখে দিচ্ছি। ঠিক আছে? কনফিডেন্সে আমি 35তম থেকে পড়াই। 35তম বিসিএস থেকে আমি কিন্তু এই ফরম্যাটটা এভাবে কিন্তু লিখে দিচ্ছি ছেলেমেয়েদেরকে। তার মানে আমার যত ছাত্রছাত্রী আছে সবাইকে কাছে কিন্তু এই ফরম্যাটটা আছে। নাম্বার 1। নাম্বার 2, কনফিডেন্সের যত শীট আছে সব শীট কিন্তু আমার করা। হ্যাঁ, আমি যদিও এখনো অস্ট্রেলিয়া আছি, তথাপিও কনফারেন্সের অনেক কাজকর্ম আমি এখনো করি। তো কনফারেন্সের সবগুলো শিট আমার করা। তো সেই শিটের মধ্যেও কিন্তু আপনি রিটেনের যদি কনফারেন্সে কেউ ভর্তি থাকেন, কনফারেন্সের শিটের মধ্যেও কিন্তু এই কথাগুলো আহ এই সেম কথাটা আছে। মানে কনফারেন্সের শিটেও এই সেম জিনিসটাই আমি লিখেছি, আই উইল বি হাইলি গ্রেটফুল। আচ্ছা, তারপরে হচ্ছে যে আহ কি বলে, সারা বাংলাদেশে যতজনকে পড়িয়েছি সবাইকে তো লিখেছি। আমাদের কনফারেন্সে যে বই আছে লার্নার্স রাইটিং স্কিলস, সেখানেও আমি কিন্তু এটাই লিখেছি। ফলে এই এই ফরম্যাটটা বা এই যে ডিয়ার স্যারের পরে আই উইল বি গ্রেটফুল টু ইউ ব্লা ব্লা ব্লা, এই কথাগুলো বাংলাদেশের প্রচুর ছাত্রছাত্রীদের কাছে আছে। ফলে আপনি কোনোভাবেই এটা কপি করবেন না। আপনি আপনার মতো করে একটা ল্যাঙ্গুয়েজ দাঁড় করাবেন, সেটা নিয়ে আপনি কাজ করবেন। এখন ধরেন যে এখানে মূল বক্তব্য হবে এটা যে আপনি সম্পাদককে অনুরোধ করবেন যে আমরা কৃতজ্ঞ থাকবো আমাদের এলাকার এই টপিকটা ছাপিয়ে দিলে আমাদের ভালো হবে, এই সেই কথাগুলো বলবেন। এখন সেটা বলার জন্য তো ভাই এই ল্যাঙ্গুয়েজই লাগবে তা না, যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ আপনি আপনার মতো করে যত সুন্দর করে তৈরি করতে পারেন করে নেবেন। বাট খেয়াল রাখবেন এখানে মূল বক্তব্য হচ্ছে যে আপনি অনুরোধ করছেন সম্পাদককে যে আপনার লেখাটা যাতে তিনি ছাপিয়ে দেন। এখানে ধরেন যে আমি লিখেছি গ্রেটফুল, আপনি অন্য শব্দ লিখেন। কারণ গ্রেটফুলের জায়গায় আপনি ধরেন যে বিহোল্ডেন একটা শব্দ আছে, বিহোল্ডেন একটা শব্দ আছে লিখতে পারেন। আপনি অবলাইজড একটা শব্দ আছে লিখতে পারেন। অন্য যে কোনো কিছু আপনি বের করেন, খুঁজে বের করেন, বের করে আপনি লিখতে পারেন। সো এখানে ধরেন আমি নিউজ পেপার লিখছি, আপনি ডেইলি লিখতে পারেন। এখানে আমি ফেমাস লিখছি, আপনি এস্টিমড লিখতে পারেন, ওয়েল স্টাবলিশড লিখতে পারেন, ওয়েল সার্কুলেটেড লিখতে পারেন, তারপরে রিনাউন্স লিখতে পারেন। ঠিক আছে? তারপর সম্পূর্ণ আগেরটা পরে নিতে পারেন, পরেরটা আগে নিতে পারেন, যেভাবেই পারেন। তবে অনুরোধ করছি আবারও নিজের মতো কিছু একটা সাজিয়ে নিবেন। মূল বক্তব্যকে এটাকে রেখে আগেরটা পরে পরেরটা আগে করে সুন্দর করে একটা তৈরি করবেন। কোনোভাবেই যেটা এখানে দেখতে পাচ্ছেন স্ক্রিনে সেটাই কপি করবেন না। কারণ আগেই বলেছি আবারও বলছি এগুলো অনেকের কাছে আছে। ইভেন আমার এইসব ফরম্যাট আমি ফেসবুকে কিছু গ্রুপেও দেখি যে তারা এগুলো নিয়ে কথা বলে, আলাপ আলোচনা করে। তার মানে হচ্ছে যারা আমার ছাত্রছাত্রী না, ডিরেক্টলি যারা আমার সংস্পর্শে আসেনি, তাদের মধ্যেরও অনেকেই কি এই ফরম্যাটটা পায় অথবা এই ফরম্যাটটা নিয়ে কাজ করে। সুতরাং সুতরাং কোনোভাবেই এটা এভাবে মুখস্থ করা যাবে না। আপনারা নিজের মতো করে ল্যাঙ্গুয়েজ তৈরি করবেন। তবে মনে রাখবেন এখানে মূল বক্তব্য হবে এটা, আমরা সম্পাদককে অনুরোধ করব যে আপনার পত্রিকায় আমাদের এটা ছাপিয়ে দেন, আমরা আপনার কাছে কৃতজ্ঞ থাকবো। ঠিক আছে, আমরা মেইন লেটারও লিখে ফেললাম। এখন মেইন লেটার লেখার পরে কিছু ঝামেলা আছে, সেটা হচ্ছে নাম্বার 5 কমপ্লিমেন্টারি ক্লোজ। আমাকে ক্লোজ করতে হবে কমপ্লিমেন্টারি ক্লোজ। এখন কমপ্লিমেন্টারি ক্লোজ মানে আমরা আহ সম্পাদকের কাছে লিখছি, ডিয়ার স্যারের কাছে লিখছি, সেই স্যারের থেকে আমরা এখন কি করব, বিদায় নিব, কমপ্লিমেন্ট দিয়ে ক্লোজ করব। তো কমপ্লিমেন্টারি ক্লোজে করার সময় অনেক ধরনের কথা আছে। আহ এখন সেইটা একটু আমি লিখবো, একটা মিনিট।
সো কমপ্লিমেন্টারি ক্লোজের জন্য এখন ধরেন ঠিক এটার নিচে কমপ্লিমেন্টারি ক্লোজ কি দিয়ে করবেন? ইউরস সিনসিয়ারলি নাকি ইউরস ফেইথফুলি নাকি সিনসিয়ারলি ইউরস নাকি ইউরস ওবিডিয়েন্টলি নাকি ইউরস ওবিডিয়েন্টলি নাকি আপনি লিখবেন বেস্ট উইশেস অথবা উইথ রিগার্ডস? তো বলেন তো আমাকে কোনটা লিখতে চান এখানে? দেখা যায় না? স্ক্রিন দেখা যায় না? আমার তো মনে হয় দেখা যাচ্ছে। স্ক্রিন দেখা যাচ্ছে কিনা একটু বলেন তো সবাই। স্ক্রিন দেখা যাচ্ছে না? এখন দেখা যাচ্ছে? ওকে, সো কি লিখবেন? ইউর সিনসিয়ারলি নাকি ইউর ফেইথফুলি? আপনি যখন কমপ্লিমেন্টারি ক্লোজ করছেন, শেষ করছেন, তখন কি লিখবেন? ইউর সিনসিয়ারলি নাকি ইউর ফেইথফুলি নাকি সিনসিয়ারলি ইউরস নাকি ইউরস এভিডেন্টলি নাকি উইথ রিগার্ডস? কি লিখবেন একটু বলেন তো আমাকে। সরি, এটা বারবার চলে যায় কেন? ওকে, তো বলেন তাহলে কোনটা লিখবেন বা কোনটা লিখতে চান আপনারা? Sincerely yours. Then any other answer? ওকে, সিনসিয়ারলি ইউর্স, কেউ লিখছেন ইউর সিনসিয়ারলি অথবা কেউ লিখছেন সিনসিয়ারলি ইউর্স। আমাদের একটা গুরুত্বপূর্ণ গ্রামার এখানে শিখতে হবে সবার। সেটা হচ্ছে মনে রাখবেন, আমরা যখন কোনো কিছু সম্ভাষণ বা সম্বোধন আমরা যখন ডিয়ার স্যার অথবা ডিয়ার ম্যাডাম দিয়ে শুরু করি, ওটার ফিনিশিং এ কমপ্লিমেন্টারি ক্লোজে আমাদেরকে ইউর্স ফেইথফুলি লিখতে হয়। আমি আবার বলছি, যখন আমরা কখনো কোনো সম্ভাষণ ডিয়ার স্যার অথবা ডিয়ার ম্যাডাম দিয়ে শুরু করি, আমাদেরকে শেষে ইউর্স ফেইথফুলি লিখতে হয়।
এটা গ্রামার, এটাতে কোনো ধরনের ব্যত্যয় করা যাবে না। দিস ইজ গ্রামার, ক্লিয়ার গ্রামার। যদি এটা না মেনে চলেন তাহলে নাম্বার কাটা যাবে। বি কেয়ারফুল। আপনি যদি কখনো ডিয়ার প্লাস কারো নাম দিয়ে শুরু করেন, মনে করেন ডিয়ার রাহাত বা ডিয়ার ডিয়ার কামরান বা ডিয়ার সোহেল, এইভাবে যদি শুরু করেন তাহলে আপনি শেষে লিখবেন ইউর সিনসিয়ারলি। ঠিক আছে? তাহলে দুটা কথা। একটা হচ্ছে যখন সম্বোধনে আপনি ডিয়ার স্যার অথবা ডিয়ার ম্যাডাম লিখবেন, আপনাকে শেষে লিখতে হবে ইউরস সিনসিয়ারলি। সরি, ইউরস ফেইথফুলি। আর যখন আপনি ডিয়ার প্লাস কারো নাম লিখবেন, ডিয়ার রাহা, ডিয়ার করিম এরকম লিখবেন, তখন আপনি শেষে লিখবেন ইউরস সিনসিয়ারলি। কেমন? আর সিনসিয়ারলি ইউরস যেটা, সেটা ফর্মাল নয়। সিনসিয়ারলি ইউরস ইনফর্মাল ল্যাঙ্গুয়েজ। অর্থাৎ আমরা যে বিসিএস পরীক্ষা দিচ্ছি, এটা ফর্মাল রাইটিং, সেখানে আমরা সিনসিয়ারলি ইউরস লিখবো না, লিখতে পারবো না। আর আরেকটা হচ্ছে ইউরস অবিডিয়েন্টলি, যেটা সেটা হচ্ছে আমরা অ্যাপ্লিকেশনে লিখি, লেটার টু দ্য এডিটরে আমরা আসলে সিনসিয়ারলি কি বলে ইউরস অবিডিয়েন্টলি ব্যবহার করি না। আর উইথ রিগার্ডস যে কথাটা দেখতে পাচ্ছেন, উইথ রিগার্ডস আমরা হচ্ছে ইমেল রাইটিং এ লিখি। সো এখানে আমাদের যেহেতু সম্ভাষণটা আমরা ডিয়ার স্যার দিয়ে শুরু করেছি, সেই কারণে আমরা শেষে ইউরস ফেইথফুলি লিখতে হবে, অন্য কিছু লেখার সুযোগ নেই। আমি এখন এখানে আপনাদেরকে একটু অক্সফোর্ড ডিকশনারিটা একটু দেখাবো। আমার মনে হয় অক্সফোর্ড ডিকশনারিটা আপনাদের সবার কাছে বাসায় আছে। অক্সফোর্ড ডিকশনারির পেছনে কিছু পেজ আছে যেগুলো একটু বেশি বোল্ড করা। সেই পেজগুলো যদি আপনারা দেখেন, সেই পেজগুলো যদি সরি, এটা না, সেই পেজগুলো যদি আপনারা একটু দেখেন তাহলে এটা পেয়ে যাবেন। আমি আরে সরি, ক্যান ইউ সি? আপনি কি দেখতে পাচ্ছেন? এটা অক্সফোর্ড ডিকশনারি একেবারে পেছনের দিকে পেজগুলোর একটা পেজ আমি দেখাচ্ছি। পিছনের দিকে কিছু পেজ দেখতে পাবেন অক্সফোর্ড ডিকশনারি যদি বাসায় থাকে আপনাদের। তাহলে দেখেন যে পেছনে কিছু পেজ আছে, সে পেজ থেকে এটা আমি দেখাচ্ছি। আচ্ছা, তো এখানে দেখেন এই যে ওপেনিং এন্ড ক্লোজিং ল্যাঙ্গুয়েজ ব্যাংক, ওপেনিং এন্ড ক্লোজিং দেখতে পাচ্ছেন কিনা একটু এক মিনিট বলেন। ওপেনিং এন্ড ক্লোজিং দেখেন, ল্যাঙ্গুয়েজ ব্যাংক ওপেনিং এন্ড ক্লোজিং। ডিয়ার স্যার অবলেক ম্যাডাম দিয়ে যখন আপনি শুরু করেন, দেখেন ডট 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 ইউরস ফেইথফুলি। ডিয়ার স্যার or ম্যাডাম ডট 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 ইউরস ফেইথফুলি। ডিয়ার মিস্টার ওয়ালকার, মিসেস ওয়ালকার, যখন আপনি মানে ডিয়ার এর পরে মিসেস ওয়ালকার লিখছেন, কারো নাম লিখছেন, শেষ করবেন কি দিয়ে? ইউরস সিনসিয়ারলি দিয়ে। ঠিক আছে? সো এটা এটা কিন্তু একেবারে ক্লিয়ার গ্রামার, স্পেসিফিক। এইটাতে কোনো ধরনের নড়চড় ব্যত্যয় করা যাবে না। আপনি যখন ডিয়ার স্যার লিখছেন শেষে লিখবেন ইউরস ফেইথফুলি। আপনি যখন ডিয়ার রাহাত লিখছেন শেষে লিখবেন ইউরস সিনসিয়ারলি। আর আপনি সিনসিয়ারলি ইউরস লিখবেন না, কারণ সিনসিয়ারলি ইউরসটা ফর্মাল না, এটা ইনফর্মাল। তারপর আপনি বেস্ট রিগার্ডসও লিখবেন না বা বেস্ট উইশেস লিখবেন না, উইথ রিগার্ডসও লিখবেন না। কেন? কারণ এগুলো ইমেইলে, আমরা সাধারণত ইমেইল আপনি যখন লিখবেন নিচে লেখা থাকে দেখবেন উইথ রিগার্ডস লিখে নাম লেখা থাকে, তারপরে নিজের ইমেল অ্যাড্রেসটা লিখে দেয়া থাকে। সো সেটা ডিফারেন্ট স্টোরি, সেইগুলো এখানে করা যাবে না। এখানে আপনি ডিয়ার স্যার দিয়ে শুরু করবেন, এটা লিখবেন ফেইথফুলি লিখবেন, আর ডিয়ার এর পরে নাম লিখবেন, আপনি কি করবেন? ইউর সিনসিয়ারলি লিখবেন। বিষয়টা কি ক্লিয়ার কিনা? এই গ্রামারটা ক্লিয়ার কিনা? এটা গুরুত্বপূর্ণ গ্রামার, ক্লিয়ার কিনা একটু বললেন আমাকে। একটু জানাতে হবে আমাকে ক্লিয়ার কিনা। সো এখানে আমরা যেহেতু শুরুটা করেছি ডিয়ার স্যার দিয়ে, সেহেতু আমাকে এখন এখানে কি লিখতে হবে? ইউরস ফেইথফুলি, ইউরস সিনসিয়ারলি নয়। ইউরস ফেইথফুলি, ওকে? সো এই বিষয়টা ক্লিয়ার কিনা একটু বলেন। আচ্ছা, ওকে, এখানে আরো আরো কিছু গ্রামারের ব্যাপার আছে। সেটা হচ্ছে যে আপনারা
শুরুতে বলেছিলাম ডিয়ার স্যার এর পরে কমা দেন না দেন না। যদি আপনি ডিয়ার স্যার এর পরে কমা দেন, এখানে ইউরস ফেইথফুলির পরেও কিন্তু আপনাকে কমা দিতে হবে। আমি আবার বলছি, ডিয়ার স্যার এর পরে যদি আপনি কমা দিতে চান, ইউরস ফেইথফুলির পরে আপনাকে কমা দিতে হবে। আর আপনি যদি যদি ডিয়ার স্যার এর পরে কোনো কমা না দেন, ইউরস ফেইথফুলির পরেও আপনি কোনো কমা না দিলে চলবে। বাট আপনি যদি এখানে কমা দেন, আপনাকে ইউরস ফেইথফুলি লিখেও কমা ব্যবহার করতে হবে। বি কেয়ারফুল অ্যাবাউট দ্যাট। সো এখন আপনি ডিসিশন নেন যে আপনি ওখানে কমা ব্যবহার করবেন কিনা। ডিয়ার স্যারের পরে কমা দিলেও হয়, কমা না দিলেও হয়। কোনো কোনো বইয়ে ডিয়ার স্যারের পরে কমা আছে, কোথাও কোথাও কমা নেই। এখন আপনি যদি মনে করেন কমা দিবেন, তাহলে আপনি পরে ফেইথফুলির পরেও কমা দিবেন। আর আপনি যদি মনে করেন কমা দিবেন না, তাহলে ফেইথফুলির পরেও কমা দিবেন না। এ ব্যাপারে কোনো সমস্যা নেই। ওকে, এবার আসেন, ইয়োর্স ফেইথফুলি তো লিখে ফেললেন। লিখে ফেলার পরে ইয়োর্স ফেইথফুলি লেখার পরে এবার কি কাজ? এবারের কাজ হচ্ছে যে আপনি আচ্ছা, আমরা তাহলে আমাদের আহ, 9টা গুরুত্বপূর্ণ জিনিসের সেখানে যাই। আমরা 1 নাম্বার ডেট লিখলাম, অ্যাড্রেস লিখলাম, স্যালুটেশন লিখলাম, মেইন লেটারও লিখলাম। নাম্বার 5-এ আমরা কমপ্লিমেন্টারি ক্লোজও কিন্তু করে ফেলছি, ইউর্স ফেইথফুলি, কেমন, অথবা ইউর্স সিনসিয়ারলি, সেটা দিয়ে আমরা আহ কি বলে, আমরা কমপ্লিমেন্টারি ক্লোজটাও সেরে ফেললাম। এবার কি, সেন্ডার সিগনেচার অথবা নেম। যিনি সেন্ডার, সেন্ডারকে আপনি, আমি, আমরা যে চিঠিটা লিখছি আমরা হচ্ছি সেন্ডার। এই সেন্ডারের সিগনেচার অথবা নেম এখন আপনাকে এখানে লিখতে হবে। এখন আমার খুব হাসি আসে, কেউ কেউ এখানে এক্স ওয়াই জেড লিখেন। এটা আমি খুবই হাস্যকর। আপনারা কেন এক্স ওয়াই জেড লিখেন? এক্স ওয়াই জেড নামে কি কেউ আছে বলেন? পৃথিবীতে এক্স ওয়াই জেড নামে কি কেউ আছে? কারো যদি মনের মধ্যে এটা থাকে যে আমি এক্স ওয়াই জেড লিখবো, তাহলে এটা ভুলে যান, কারণ এক্স ওয়াই জেড নামে তো পৃথিবীতে কিছু নাই। এখন আপনি আমাকে বলতে পারেন যে স্যার আমরা আমাদের নামটা এক্সামিনার না জানুক, এটা চাই। তো আপনার নাম এক্সামিনার জানলে কি হবে? এক্সামিনার আপনার নাম জানলে ভালো হতে পারে, খারাপ হতে পারে। আপনি খারাপ ভাবছেন কেন? ভালো তো হতে পারে, তাই না? এখন আহ আচ্ছা, ধরেন একটা সহজ কথা বলি, ধরেন আপনার নাম হলো আব্দুর রহমান। আপনি যদি লেখার মধ্যে আব্দুর রহমান লিখেন, তো 20,000 লোক যদি পরীক্ষা দেয় সারা বাংলাদেশ থেকে, তো 20,000-এর মধ্যে কয়শো আব্দুর রহমান আছে? তার মধ্যে আপনি যে সে আব্দুর রহমান, এটা এক্সামিনার কিভাবে বুঝবে? নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে, ঠিক আছে, ভালো কথা, যদি আপনার নাম আব্দুর রহমান হয় এবং আপনার মনে হয় যে এক্সামিনার আব্দুর রহমান নামটা দেখে চিনে ফেলবে, তাহলে আপনি আব্দুর রহমান লিখিয়েন না, অন্য কোনো কারো নাম লিখিয়েন, যেটা একজন মানুষের নাম। আপনাকে এখানে একজন মানুষের নাম লিখতে হবে, যিনি একটা চিঠি লেখার ক্ষমতা রাখেন। আপনি যদি নিজের নাম লিখতে মন না চায়, আপনি শেক্সপিয়ার লিখেন, সেটাও একজনের নাম। আপনি মিল্টন লিখেন, সেটাও একজনের নাম। কিন্তু এক্স ওয়াই জেড কেন ভাই? এক্স ওয়াই জেড নামে তো পৃথিবী বাংলাদেশে কেউ নাই। প্রশ্ন হতে পারে, স্যার আমরা তো হাই স্কুল কলেজে এক্স ওয়াই জেড লিখতাম। হ্যাঁ লিখতেন, কারণ তখন তো হাই স্কুল এবং কলেজে লিখে দেওয়া থাকতো, সাপোজ ইউ আর এক্স, ইউ রিড ইন ওয়াই হাই স্কুল। মনে করো তুমি এক্স, তুমি ওয়াই হাই স্কুলে পড়ো, এখন তুমি একটা চিঠি লেখো। তো সেটা তো বলেই দিছে, মনে করো তুমি এক্স হাই স্কুলে পড়ো বা তোমার নাম ওয়াই। সেটা যদি বলে দেয়, ফাইন। আপনাকে যদি ফিচার লেখার সময় বা লেটার টু দ্য এডিটর লেখার সময় পিএসসি বলে দেয় যে তুমি মনে করো তোমার নাম এটা, তাহলে ফাইন। মনে করো তোমার নাম শেখ মুজিবুর রহমান, আপনার তো তখন কিছুই করার নাই, মনে করো যদি বলে। বাট সেটা যদি না বলে, তাহলে ইটস অ্যাবসলিউটলি ফাইন দ্যাট ইউ উইল রাইট ইউর নেম। আপনি যদি মনে হয় যে আপনার নামে সমস্যা আছে, তাহলে আপনি অন্য কারো নাম লিখবেন, একজন মানুষের নাম লিখবেন, হিউম্যান বিং এর নাম লিখবেন, যিনি একটা চিঠি লিখতে পারে। আপনার যদি মনে হয় যে আপনি হিন্দু, মুসলিম হলে বেশি নাম্বার পেতেন, তাহলে একজন মুসলিমের নাম লিখবেন। আপনার যদি মনে হয় যে আপনি পুরুষ, মহিলা হলে ভালো নাম্বার পাবেন, তাহলে আপনি একজন মহিলার নাম লিখে দিবেন। বাট এখানে নাম লেখাটা ম্যান্ডেটরি, নট নেসেসারি যে আপনার রিয়েল নেমই হতে হবে, আপনি অন্য যে কারো নামও ব্যবহার করতে পারেন। ঠিক আছে, সেন্ডার সিগনেচার অন নেম। আচ্ছা, এখানে কিছু কিছু জায়গায় কোথাও কোথাও দেখবেন যে উম, আচ্ছা, তাহলে ইউর্স ফেথফুলি লিখে আপনি আপনার নাম লিখবেন, এমডি রাহাত হোসাইন। এখন কোথাও কোথাও ইউর্স ফেথফুলি লিখে এমডি রাহাত হোসেনের আগে উপরে এই জায়গাটাতে ইনিশিয়াল সাইন দেয়া হয়। ইনিশিয়াল, ওই যে ইনিশিয়াল টেনে টুনে লিখে সাইন দেয় না, ওইটা ব্যবহার করা হয়। তো কোনো কোনো বইতে এটা আছে, নট নট অল বুকস, কিছু কিছু বইতে এটা দেখতে পাবেন। সো এখন আপনি যদি এখানে সাইন করতে চান করতে পারেন, কিন্তু সাইন করলেও আপনাকে নিচে আসলে আপনার নামটা লিখতে হবে। আবারও কি দেখা যাচ্ছে না?
দেখা যাচ্ছে না যাচ্ছে না? একটু বলেন তো? এখনো দেখা যায় না? আচ্ছা, এখন দেখা গেলে হবে। তাহলে আপনি কি করবেন? আপনার নামটা লিখবেন। yours faithfully র পরে yours faithfully লিখে আপনার নাম লিখবেন। তবে এখানে চাইলে ইনিশিয়াল সিগনেচারও করতে পারেন। ইনিশিয়াল সিগনেচার করলেও আপনাকে আসলে আপনার নাম লিখতে হবে। অর্থাৎ এটা অনেকটা ওই যে সিভি প্রিন্ট করার মতো। সিভিতে আমরা কম্পিউটারে নাম লিখে দেই, নিচে আবার প্রিন্ট করে পরে আবার কলম দিয়ে সেটাকে কি করি লিখে দেই। অনেকটা ওরকম। সো yours faithfully লিখে আপনি আপনার নামটা লিখলেন। আচ্ছা, এখন আপনার নাম আবারও বলছি, আপনার নাম যদি রাহাত হোসেন হয় এবং আপনি চাইলে অন্য কারো নাম লিখে দিতে পারেন। যেহেতু এটা একটা মডেল, সত্যিকার অর্থে এটা আপনার চিঠি না। সুতরাং আপনি অন্য কারো নাম লিখতে পারেন। কিন্তু একজন মানুষের নাম লিখবেন। কারণ এই চিঠিটা তো কোথাও যাচ্ছে, সো একজন মানুষের নাম লিখবেন। লিখে সংক্ষেপে এখানে অ্যাড্রেস লিখবেন। সংক্ষেপে অ্যাড্রেস মানে হচ্ছে ধরেন এইটুকু সংক্ষেপে ঢাকা, বাংলাদেশ। ঠিক আছে? সরি, হাইফেন না, এখানে কমা হবে। ঢাকা, বাংলাদেশ। আর আপনি যদি যশোরের হন তাহলে আপনি লিখবেন যশোর, বাংলাদেশ। কুমিল্লার হলে কুমিল্লা, বাংলাদেশ। চিটাগং এর হলে চিটাগং, বাংলাদেশ। এইভাবে আপনি আহ সংক্ষেপে একটা কি করবেন, অ্যাড্রেস লিখবেন এখানে। তো এরপরে আমরা যদি দেখি এটার পরে কি আছে আমাদের। এটার পরে আমাদের যেটা আছে সেটা হচ্ছে যে টাইটেল অফ দ্য রিপোর্ট। আমরা এরপরে রিপোর্টের টাইটেলে চলে যাব। এখানে মনে রাখতে হবে লেটার টু দ্য এডিটরে কিন্তু কোনো সাবজেক্ট লেখা যায় না। বাজারে প্রচলিত কোনো কোনো বইয়ের মধ্যে সাবজেক্ট লেখা আছে, বাট মনে রাখতে হবে লেটার টু দ্য এডিটরে কোনো ধরনের সাবজেক্ট লেখা যায় না। কেন লেখা যায় না সেই ব্যাপারে একটু বলি। সাবজেক্ট লেখা যায় না আহ কারণ হচ্ছে সাবজেক্টে আমরা কি লিখবো? সাবজেক্টে আমরা হয়তো লিখবো যে প্রেয়ার ফর আহ কি বলা যায়, প্রেয়ার ফর পাবলিশিং আওয়ার নিউজ, তাই না? প্রেয়ার ফর পাবলিশিং আওয়ার নিউজ ইন ইউর ডেইলি, এটাই তো লিখবো যে আপনার ডেইলিতে আমাদের এটা পাবলিশ করে দেন এবং সেটার জন্য আপনি প্রেয়িং করছেন, তাই না? তো সেই কথাটা তো আমরা এখানে লিখেছি যে আই উইল বি বিহোল্ডেন, আমি আপনার কাছে কৃতজ্ঞ থাকবো যদি আপনি ছাপিয়ে দেন, সেই কথা আমরা লিখেছি। সেই কারণে মনে রাখবেন লেটার টু দ্য এডিটর অথবা ফিচার রাইটিং এ কোনো ধরনের সাবজেক্ট সাধারণত লেখা যায় না। কারণ সাবজেক্ট আমরা অলরেডি লিখেছি ডিয়ার স্যার লেখার পরেই। ঠিক আছে? আচ্ছা, তাহলে এবার আমাদের কি করতে হবে? আমাদের টাইটেল লিখতে হবে। এখন টাইটেলটা কখনো কখনো প্রশ্নের মধ্যে ফিক্সড থাকে, কখনো কখনো, সবসময় কিন্তু না। কখনো কখনো টাইটেল ফিক্সড থাকে। যেমন ৪৪তম বিসিএস রিটেনে টাইটেলটা ফিক্সড ছিল না। তার আগের গুলোতে কোথাও ছিল কোথাও ছিল না। টাইটেল ফিক্সডও থাকতে পারে, ফিক্সড নাও থাকতে পারে। টাইটেল যদি ফিক্সড থাকে তাহলে যেটা আছে সেইটাই হুবহু লিখতে হবে। ফর এক্সাম্পল যদি বলা হয় রাইট এ ফিচার অন দ্য প্রেজেন্ট পলিটিক্যাল ক্রাইসিস অফ বাংলাদেশ, তো অন দিয়ে কোটেশন মার্কের মধ্যে যে কথাগুলো লেখা থাকবে সেটাই হুবহু আপনাকে কি করতে হবে, লিখতে হবে। যদি যদি কি করে মানে যদি এটা বলে দেয়া থাকে যে মানে টাইটেলটা ফিক্সড করে দেয়া থাকে, তখন আপনার আসলে খাতে কিছু করার থাকবে না। যা বলা থাকবে তাই লিখতে হবে। যদি সেটা না বলা থাকে, যদি বলা হয় যে রাইট এ লেটার, জাস্ট রাইট এ লেটার অর রাইট এ ফিচার, ফিক্সড করে না দেয়, তাহলে আপনি আপনার মতো করে লিখবেন। আচ্ছা, টাইটেল লেখার ক্ষেত্রে কিছু জিনিস মনে রাখবেন খুব ভালোভাবে। সেটা হচ্ছে টাইটেলটা প্রথমত সেন্টার অ্যালাইনমেন্ট হবে। সেন্টার অ্যালাইনমেন্ট একেবারে কেন্দ্রে লিখবেন টাইটেল, মাঝ বরাবর, মাঝ বরাবর, অন্য কোথাও না। কেমন? টাইটেলে টাইটেল লেখার সময় কোটেশন মার্ক ব্যবহার করতে হবে। কোটেশন মার্ক ব্যবহার করা যেতে পারে অথবা কেউ কেউ এখানে আন্ডারলাইনও ব্যবহার করেন। কোটেশন মার্ক অথবা আন্ডারলাইন যে কোনো একটা ব্যবহার করবেন।
বাংলা ভাষায় যেরকম একই বাক্যে সাধু এবং চলিত ভাষার মিশ্রণ দূষণীয়, সাধু এবং চলিত ভাষার মিশ্রণ দর্শনীয় বাংলা সাহিত্যে যেমন, ঠিক একইভাবে ইংলিশ সাহিত্যে আন্ডারলাইনও করছেন, আবার কোটেশন মার্কও দিয়েছেন। এটা হবে না, যেকোনো একটা করতে হবে। ফর এক্সাম্পল ধরেন আমি বললাম রিডিং বুকস, এটা হচ্ছে আমার টাইটেল। তো এই রিডিং বুকসে আপনি কোটেশন মার্কও দিলেন, ধরেন, আবার আপনি এটাকে আন্ডারলাইনও করলেন, তাহলে হবে না। যেকোনো একটা করতে হবে, হয় কোটেশন মার্ক দিতে হবে অথবা আন্ডারলাইন করতে হবে। দুইটাই করা যাবে না। ঠিক আছে, দুইটাই করা যাবে না, হয় কোটেশন মার্ক অথবা আন্ডারলাইন। সেন্টার অ্যালাইনমেন্ট হবে। আর আচ্ছা, আরেকটা কথা হলো, এটা আহ, যদি ফিক্সড করে দেওয়া থাকে তাহলে যেভাবে লেখা আছে ঠিক সেভাবে লিখবেন। আর যদি ফিক্সড করে দেয়া না থাকে তাহলে সবগুলো শব্দের প্রথম লেটার ক্যাপিটাল লেটারে লিখবেন, যদি ফিক্সড করে না দেয়া থাকে। তো মনে রাখতে হবে এক্ষেত্রে প্রিপোজিশন, আর্টিকেল এবং কনজাংশন বাদে, প্রিপোজিশন, আর্টিকেল এবং কনজাংশন বাদ দিয়ে, প্রিপোজিশন, আর্টিকেল এবং কনজাংশন বাদ দিয়ে বাকি শব্দগুলো যা যা আছে সেগুলোকে আমরা আপার কেজে লিখব, মানে প্রথম লেটারটা, যদি ফিক্সড করে দেয়া না থাকে। আর ফিক্সড করে দেয়া থাকলে তো কিছু বলার নেই বা কিছু করার নেই, যা যেভাবে আছে সেভাবে লিখতে হবে। আচ্ছা, আরেকটা ব্যাপার হচ্ছে আমাদের মধ্যে কারো কারো প্রবণতা আছে, এই যে হেডলাইনটা এটাকে বিভিন্ন কালারে রঙে রঙে মানে একেবারে অনেক আর্টিস্ট করে ফেলার আমাদের অনেকের অনেক প্রবণতা আছে। তাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা অনেকে আছেন এটা নিচে আন্ডারলাইন করেন, ঢেউ খেলতে খেলতে আন্ডারলাইন করেন, মনে করেন যে আন্ডারলাইন করলো, আমার এখানে তো এরকম না, এই যে মনে করেন এটা রিডিং বুকস এর নিচে আন্ডারলাইনটা খেয়াল করেন। কেউ কেউ আছে এভাবে করে আন্ডারলাইন করেন, করে এক্সামিনারকে চোখে ফেলতে চান, তাই না? এক্সামিনার দেখুক আপনি কি লিখছেন। তো যাদের এরকম উদ্দেশ্য আছে বা যারা এরকম করেন, তাদেরকে বলছি, আপনি যেহেতু একটা লেটার লিখছেন, লেটার টু দ্য এডিটর, আপনার লেটার টু দ্য এডিটর লিখছেন, তার মানে হচ্ছে ইউর এক্সামিনার উইল ডেফিনেটলি লুক ফর ইউর টাইটেল। আপনি লেটার টু দ্য এডিটর লিখছেন, তার মানে এক্সামিনার অবশ্যই দেখবে যে আপনার টাইটেলটা ঠিকঠাক মতো আছে কি না। কথা হচ্ছে টাইটেলের এইভাবে ধরেন যে আঁকাআঁকি করে, কিংবা এইভাবে ধরেন আন্ডারলাইনকে একটু বড় করে বা বোল্ড করে বা কালার করে এক্সামিনার কি আপনার নাম্বার বাড়াবে? বাড়াবে না তো। তো আপনি ওইটাকে এক্সামিনার চোখে ফেলার জন্য এই কাজগুলো করতে গিয়ে 2 মিনিট সময় ব্যয় না করে, বরং এই যে গ্রামার গুলো বললাম, ডিয়ার স্যার লিখলে ইয়োর্স ফেইথফুলি লিখতে হয়, তারপরে অন্যান্য যে কথাগুলো বললাম সেগুলো মেনটেন করার দিকে নজর দেয়া বুদ্ধিমানের কাজ হবে বলে আমি মনে করি। ঠিক আছে, সো এইটা খেয়াল রাখবেন, সেন্টার অ্যালাইনমেন্ট, সবগুলো ওয়ার্ডের প্রথম লেটার আপার কেস হবে, যদি আহ ইয়ে না থাকে, কি বলে, ফিক্সড করে না দেয়া থাকে। আর ফিক্সড করলে তো যেভাবে আছে সেভাবে লিখতে হবে, কোটেশন মার্ক অথবা আন্ডারলাইন যে কোনো একটা। দুইটাই ফলো করা যাবে না, যে কোনো একটা, হয় কোটেশন মার্ক দিতে হবে অথবা আন্ডারলাইন করতে হবে, যে কোনো একটা। ঠিক আছে, সো সো এই হচ্ছে এই হচ্ছে টাইটেল পর্যন্ত। টাইটেল লেখার পরে আমাকে যে জিনিসটা আমার পত্রিকায় ছাপাবে সেটা সেটা আমাকে লিখতে হবে। তো পত্রিকায় যেটা ছাপাবে সেটা লেখার জন্য কিছু পদ্ধতি আছে, সে পদ্ধতিগুলো একটু আমি সংক্ষেপে একটু আলাপ করতে হবে, তাহলে আপনারা বুঝে যাবেন আশা করছি। আমরা একটা কথা জানি কিনা যে প্যারাগ্রাফ আমরা যা লিখি, আমরা যে প্যারাগ্রাফ গুলো লিখি প্রত্যেকটা প্যারাগ্রাফে একটা হেডলাইন থাকে, যেটাকে আমরা টপিক সেন্টেন্স বলি। প্রত্যেক প্যারাগ্রাফে একটা কি থাকে? টপিক সেন্টেন্স থাকে, এবং এটাকে আমরা বলি হেডলাইন বা টপিক সেন্টেন্স, প্যারাগ্রাফের সেন্ট্রাল থিম। একদম প্যারাগ্রাফের প্রথম সেন্টেন্সে এটা লিখতে হয়। তো এটা আমরা যখন এসে রাইটিং করব, তখন আমরা আরো বিস্তারিত আলাপ করব প্যারাগ্রাফের টপিক সেন্টেন্স, এবং টপিক সেন্টেন্স কি কি কাজ করে, এবং টপিক সেন্টেন্স কিভাবে লিখতে হয়, এগুলো নিয়ে আমরা বিস্তারিত কথা বলবো। বাট এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে যে আহ আচ্ছা, ফিচার যে আপনি লিখছেন বা লেটার টু দ্য এডিটর যে আপনি লিখছেন, লেটার টু দ্য এডিটর মোটামুটি আপনার একটা মতামত, তাই না? বলেন তো। অর্থাৎ
মানে আপনি যখন একটা চিঠি লিখেন পত্রিকা প্রকাশের জন্য কি নিয়ে লিখেন? হয়তো মশার উপদ্রব বাড়ছে, জনগণের উচিত মশারির মধ্যে থাকা। এটা একটা আপনার ওপিনিয়ন দিয়ে আপনি একটা কি করলেন? পত্রিকা প্রকাশের জন্য চিঠি লিখলেন। আরেকজন হয়তো বলল যে মশার উপদ্রব বেড়েছে, সরকারের উচিত ব্যবস্থা নেয়া। এভাবে একেকজনের একেক মত লিখে আপনারা কি করবেন? পত্রিকায় লিখবেন। তাহলে পত্রিকায় যে চিঠিটা আসলে ছাপানো হবে সেটা অল অ্যাবাউট ইউর ওপিনিয়ন, অল অ্যাবাউট ইউর থিংকিং, তাই না? আপনার রাইটার হিসেবে রাইটারের ওপিনিয়নটাই পত্রিকায় আসলে আ ছাপানো হয়। তো এখন কথা হলো আমরা আ আচ্ছা, তো আচ্ছা এখানে আ আরেকটা ব্যাপার বলে রাখি। সেটা হলো আমরা জেনারেলি এই জায়গাটাতে এই যে আমরা যে বডিটা লিখি, এই বডিটার মধ্যে আমরা আসলে জেনারেলি একটা প্যারাগ্রাফ লিখি, তাই না? কিন্তু অক্সফোর্ড ডিকশনারি যদি আমরা আবার দেখি আরেকবার, তাহলে আমরা দেখব যে অক্সফোর্ড ডিকশনারি কিন্তু একটা প্যারাগ্রাফ লিখার কথা বলেননি। আমি একটু অক্সফোর্ড ডিকশনারিটা আরেকবার আপনাদেরকে দেখাবো যাতে আপনাদেরকে বুঝাতে পারি। Oh, sorry, 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 sorry. সো এখানে দেখেন অক্সফোর্ড ডিকশনারিতে কিন্তু ৪ টা প্যারাগ্রাফের কথা বলা হয়েছে। ভালো করে দেখেন এই যে একটা প্যারাগ্রাফ, একটা প্যারাগ্রাফ, একটা প্যারাগ্রাফ, একটা প্যারাগ্রাফ। এবার ৪ টা প্যারাগ্রাফ। এখন জেনারেলি আমরা একটা প্যারাগ্রাফ লিখি। আমরা একটা প্যারাগ্রাফ লিখলেও সেটাতে কি, কি করতে হবে সে ব্যাপারে আমরা একটু আসবো একটু পরে। বাট ৪ টা প্যারাগ্রাফে কি থাকবে দেখেন। ১ম প্যারাগ্রাফটা আমি শুধু ১ম প্যারাগ্রাফটা বলি। ক্লিয়ার ইন্ট্রোডাকশন অফ দ্য টপিক অ্যান্ড দ্য রাইটার্স ওপিনিয়ন। এটা মাস্ট, এটা থাকতেই হবে। ক্লিয়ার ইন্ট্রোডাকশন অফ দ্য টপিক অ্যান্ড রাইটার্স ওপিনিয়ন, তার মানে ৪ টা প্যারাগ্রাফ হবে। প্রত্যেক প্যারাগ্রাফে কোনটাতে কি হবে সেটা আসলে আপনাকে লিখতে হবে। মানে সেটা আপনাকে এনশিওর করতে হবে। প্যারাগ্রাফ নাম্বার 1 এ আপনাকে ইন্ট্রোডাকশন অফ দ্য টপিক অ্যান্ড রাইটার্স ওপিনিয়ন লিখতে হবে। আপনার টপিকটাকে ইন্ট্রোডিউস করতে হবে এবং লেখকের মতামত লিখতে হবে, রাইটার্স ওপিনিয়ন লিখতে হবে। এখন এটার গুরুত্বপূর্ণ কেন? এটা প্রশ্ন হতে পারে। এটা কেন গুরুত্বপূর্ণ? এটা গুরুত্বপূর্ণ এই কারণে ওই যে একটু আগে আমি বলছিলাম যে টপিক সেন্টেন্স, প্যারাগ্রাফের টপিক সেন্টেন্স। এখন আপনি হচ্ছে আহ মানে আপনার একটা মতামত দিচ্ছেন, তাহলে আপনার যদি রাইটার্স ওপিনিয়ন না থাকে তাহলে আপনি আসলে এই ফিচারটার মধ্যে লিখছেন কি? মানে আপনার যদি কোনো মতামতই না থাকে তাহলে তো আপনার আপনার ফিচারটাই লেখা হয় নাই। কারণ ফিচার রাইটিং তো পুরাটাই হচ্ছে আপনার মতামত মতামত দেয়া, তাই না? ধরেন 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 প্যারাগ্রাফের মেইন থিম হলো টপিক সেন্টেন্স, তাই না? এখন টপিক সেন্টেন্সই যদি কোনো প্যারাগ্রাফে না লিখা হয় তাহলে সেই প্যারাগ্রাফে আসলে কি লেখা হয়েছে? মেইন জিনিসই হলো টপিক সেন্টেন্স, সেটাই যদি না লেখা হয় তাহলে এই প্যারাগ্রাফে তো আসলে আহ মানে কি লেখা হলো, তাই না? সেম ভাবে আপনি যখন একটা ফিচার লিখছেন সেই ফিচারে মূল বক্তব্য তো আপনাকে লিখতে হবে। ফিচারের মূল বক্তব্যটা কি? রাইটারের ওপিনিয়ন। সো প্রথম প্যারাগ্রাফে আপনাকে অবশ্যই ডিসক্রিপশন করতে হবে এবং রাইটার্স ওপিনিয়ন লিখতে হবে। ধরে নেওয়া যাক যে বন্যা দুর্গত মানুষের জন্য সাহায্য চেয়ে চিঠি লিখতে বলা হয়েছে। তা আপনি এক লাইনে ডিসক্রাইব করতে পারেন যে আমাদের এলাকায় এবার বন্যা অতীতের সকল রেকর্ডকে ভেঙে দিয়েছে। আমাদের এলাকায় বন্যা অতীতের সকল রেকর্ড ভেঙে দিয়েছে। সো আপনি এটাকে ডিসক্রিপশন করলেন, ডিসক্রাইব করলেন। নাও রাইটার্স ওপিনিয়ন। আমার ওপিনিয়ন কি? আমি কেন চিঠিটা লিখছি? আমার ওপিনিয়ন হচ্ছে উই নিড হেল্প। আমাদের সাহায্যের দরকার। এইভাবে আপনাকে হচ্ছে ক্লারিফাই করতে হবে। ৪ টা প্যারাগ্রাফ, প্রত্যেক প্যারাগ্রাফে কোনটাতে কি লিখবেন সেইগুলো সবগুলো কিন্তু অক্সফোর্ড ডিকশনারিতে দেয়া আছে। তার মানে আমি একটু বলে দিচ্ছি। ১ম প্যারাগ্রাফে আপনি কি করবেন? ডেসক্রিপশন, ক্লিয়ার ডেসক্রিপশন, ক্লিয়ার ডেসক্রিপশন অফ দ্য টপিক, টপিকের ক্লিয়ার ডেসক্রিপশন প্লাস রাইটার্স ওপিনিয়ন। আপনার মতামত দিতে হবে। এখন আপনার মতামত যদি না দেন তাহলে আপনি আসলে কি লিখবেন? মানে আপনি আসলে লিখছেনটা কি সেটাই ক্লিয়ার না। মানে আমি আমার মতামত দিব পত্রিকায়, পত্রিকার সম্পাদক সেটা ছাপিয়ে দিবেন। তো আমি যদি সেখানে আমার মতামতই না লিখি তাহলে আমি আসলে কি লিখছি? সো বি কেয়ারফুল অ্যাবাউট রাইটিং ইউর ওপিনিয়ন। আপনার ওপিনিয়ন লিখবেন, ওপিনিয়ন লিখে দেন পরে যে ২ টা প্যারাগ্রাফ সেই প্যারাগ্রাফ গুলোতে আপনি সাপোর্ট করবেন আপনার ওপিনিয়নটাকে। আপনি যে বক্তব্যটা বলছেন সেই বক্তব্যটাকে
পক্ষে আপনাকে কি করতে হবে? যুক্তি দেখাতে হবে। আপনাকে বলতে হবে যে আমি আ আ বাংলাদেশে আমাদের সাহায্য দরকার কারণ বন্যা হয়েছে। তো এই যে সাহায্য দরকার সেটার জন্য সাপোর্টিং যে সেন্টেন্স গুলো যে রহিমদের বাড়ির সবগুলো গরু ভেসে গিয়েছে, হাবি-জাবি এই যে কথাগুলো সে কথাগুলো সবগুলো লিখে দেন আপনি কি করবেন? সাপোর্ট করবেন। পরের ২ টা প্যারাগ্রাফে। ১ম প্যারাগ্রাফে রাইটার্স ওপিনিয়ন এবং টপিক সেন্টেন্স দিলেন। পরের ২ টা প্যারাগ্রাফে সাপোর্ট করলেন। অ্যান্ড শেষ প্যারাগ্রাফে আপনি এসে কনক্লুড করবেন। অর্থাৎ আ আপনি যে কথাটা বলছেন সেই কথাকে আপনি এবার কনক্লুশন এ আনবেন। আ আ এবং কনক্লুশন আনার সাথে আপনি কি করবেন? রিস্টেট ইউর ওপিনিয়ন। অর্থাৎ আপনি যে ১ম প্যারাগ্রাফে রাইটার্স ওপিনিয়ন লিখেছেন সেই ওপিনিয়নটাকে এখন আবার রিস্টেট করবেন। পুনরায় লিখবেন। ভিন্ন ল্যাঙ্গুয়েজে কিন্তু সেটাকে এখন পুনরায় লিখতে হবে। সো this is what and this is how you should write the main body. টাইটেল যদি অনুমানের উপর লিখি, কেন আপনি অনুমানের উপর লিখবেন? অনুমানের উপর লিখতে যাবেন কেন? টাইটেল তো হয় ফিক্সড থাকবে। আর যদি ফিক্সড না থাকে সেটাও তো একটা সার্টেন অ্যামাউন্ট বলে দেওয়া হবে যে বাংলাদেশ সম্পর্কে লিখো, পৃথিবী সম্পর্কে লিখো এভাবে বলে দেওয়া হবে। অনুমানের উপর লিখার কোনো সুযোগ নেই। তাহলে ৪ টা প্যারাগ্রাফ আমরা লিখব। ১ম প্যারাগ্রাফে ক্লিয়ার ডেসক্রিপশন অফ দ্য টপিক, রাইটার্স ওপিনিয়ন, পরের ২ টা প্যারাগ্রাফে সেটাকে সাপোর্ট করা, শেষ প্যারাগ্রাফে এসে কনক্লুশন করা এবং আপনার ওপিনিয়নটাকে রিস্টেট করা। এই হচ্ছে এই হচ্ছে আ কি বলে ফিচার রাইটিং এর বডি। এখানে আরেকটা কথা সেটা হলো যে আপনি যদি ৪ টা প্যারাগ্রাফ নাও বানান, একটাই যদি প্যারাগ্রাফ লিখেন কোনো অসুবিধা নেই। কিন্তু ওই একটা প্যারাগ্রাফের মধ্যে এই ৪ টা জিনিস থাকে যাতে থাকে। ১ম এ যা বলেছি সেটা, পরে যা বলেছি সেটা এগুলো যাতে থাকে। এটা হচ্ছে স্লাইডের মধ্যে এগুলো সব দেয়া আছে। বাংলায় এতক্ষণ ধরে যা বললাম এই সবগুলো দেয়া আছে। মডেল আকারে দেয়া আছে। এগুলোর পিডিএফ পাবেন আপনারা। পিডিএফ পেলে আরো পড়তে পারবেন। ডেসক্রিপশন ট্রাই টু রাইট 4 প্যারাগ্রাফস ইন ইউর ডেসক্রিপশন। ডেসক্রিপশনে ৪ টা প্যারাগ্রাফ লিখতে বলেছে। আ সেগুলো প্যারাগ্রাফ 1 এ কি, 2 তে কি সেগুলো আমি ব্যাখ্যা করে দিয়েছি। 4 এ কি আ দিয়েছি এবং এখানে কিছু মডেল দেখতে পাচ্ছেন। এই মডেলগুলোর বাইরে আরো কিছু মডেল আছে সেগুলো আমি দিব। আ সেগুলো আপনারা পাবেন। তবে আজকে মনে হয় দিতে পারব না। আগামীকাল রাতে আপলোড করব ইনশাআল্লাহ। আ সো এবং আপনারা এই যে কি বলে জিনিসগুলো যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে মডেল। এগুলো আপনারা পড়বেন। পড়ে যা বুঝিয়েছি, যা রুলস শিখিয়েছি সেগুলোর সাথে মিল আছে কিনা সেটা খেয়াল করবেন বা সেটা দেখবেন। ফিচার সম্পর্কে আমার আলোচনা শেষ। আপনাদের প্রশ্নগুলো আমি এখন নিবো। আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে আমাকে এখন জিজ্ঞেস করতে পারেন। Any question? No? কারো কোনো প্রশ্ন নাই। আপনারা অনেক সুইট, অনেক ভালো। থ্যাংক ইউ। আগামীকালকের ক্লাসে আমরা সামারি রাইটিং নিয়ে কথা বলবো। সামারি রাইটিং এও কিন্তু 20 নাম্বার। আর এই ক্লাসের যে যাবতীয় পিডিএফ আছে, যাবতীয় যত পিডিএফ আছে সেগুলো আগামীকাল পাবেন। ফিচার কি প্যারা করে লিখবো স্যার? মানে কি আমি ঠিক বুঝি নাই। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আলাপ করলাম, এখন কি বলে এটা? প্যারা করে লিখবো কিনা মানে কি? বলেছি যে ফিচারের যে বডি সে বডিতে অ্যাকর্ডিং টু অক্সফোর্ড ডিকশনারি আমরা ৪ টা প্যারাগ্রাফ লিখি। ১ম প্যারাগ্রাফে ক্লিয়ার ডিসক্রিপশন এবং রাইটার্স ওপিনিয়ন, দেন সাপোর্টিং, দেন ফাইনালি কনক্লুড এবং রিস্টেটমেন্ট। কেউ যদি মনে করে যে সে ৪ টা প্যারাগ্রাফ করতে চায় না, একটা প্যারাগ্রাফ করবে কিন্তু সে একটা প্যারাগ্রাফে এগুলো সব যাতে থাকে। ক্লিয়ার ডিসক্রিপশন, রাইটার্স ওপিনিয়ন এগুলো সব যাতে থাকে সে ব্যাপারে বলেছি। সো আপনি প্যারাগ্রাফ ১ টাও লিখতে পারেন, প্যারাগ্রাফ ৪ টাও লিখতে পারেন।
যাই করেন না কেন প্যারাগ্রাফে যা যা থাকতে হবে ক্লিয়ার ডিসক্রিপশন, তার দেন সাপোর্টিং, দেন রিস্টেট ইউর ওপিনিয়ন সেগুলো যাতে ক্লিয়ার থাকে। আপনার বিরক্ত লাগার উপর তো এক্সামিনারের নাম্বার দেয়া ডিপেন্ড করবে না। আপনি বিরক্ত হলে এক্সামিনার কিছু আসবে যাবেও না। যেটা গ্রামার যেটা সঠিক সেইটার দিকে খেয়াল করতে হবে। আর এক প্যারায় আপনি দিতে চাইলে দিতে পারেন, কিন্তু আপনার বিরক্তির উপর আসলে কেউ আপনাকে কম বা বেশি দিবে বলে আমার মনে হয় না। আর ১২-১৪ পাওয়া যাবে কিনা এটা তো আমি আসলে ফিক্সড করে বলতে পারবো না। আপনার লেখা যদি সবকিছু ঠিক থাকে, গ্রামাটিক্যাল ভুল না থাকে, এখানে যা যা শিখালাম এগুলো সবকিছু যদি ঠিক করে লিখেন তাহলে আশা করা যায় ১০ থেকে ১৫ পাবেন আশা করি। ৯ নাম্বার না দিলে হবে। হ্যাঁ, ৯ নাম্বারটা অপশনাল, তবে দিলে ভালো। দিতে পারেন। আ না দিলেও কোনো সমস্যা নাই। ৯ নাম্বারটা হচ্ছে আমরা যে স্যালুটেশনটা করেছি সেটাকে আরেকবার রিপিট করতে হবে। অর্থাৎ আম আমরা যে সেন্ডার সিগনেচার এবং নাইম যেটা লিখেছি সেটাকে আবার আমরা রিপিট করব। অর্থাৎ yours faithfully এমডি রাহাত হোসাইন সেই কথাটাকে আমরা আবার রিপিট করব। আর আরেকটা বিষয় হচ্ছে স্টাম্পের ব্যাপারে অনেকে বলেন। স্টাম্প কিন্তু আ ফিচার রাইটিং এ দেয়া হয় না। কোনো বইতে স্টাম্প আছে। আ সো যদি আপনারা দিতে পারেন। এগুলো আসলে নাম্বার বাড়ানো কমানোর ক্ষেত্রে কোনো ভূমিকা রাখবে না। নাম্বার বাড়ানো কমানোর ক্ষেত্রে ভূমিকা রাখবে যেগুলো সেগুলো আলোচনা করলাম। ঠিক আছে? আরেকটা ব্যাপার কেউ জানতে চায় যে আ ফিচার কি আসলে এই পেজ থেকে এই পেজে যাবো নাকি এই পেজ থেকে এই পেজে যাবো? এই পেজ থেকে এই পেজে যাবো নাকি এটা থেকে এটাতে আসবো? তো উত্তর হচ্ছে এরকম কোনো কথা কোনো গ্রামার বইয়ে নাই। হ্যাঁ? কোনো গ্রামার বইয়ে এরকম কথা নেই যে এই পেজ থেকে এই পেজে যেতে হবে বা এই পেজ থেকে এই পেজে আসতে হবে। শুধু অ্যাডভান্সড ফাংশনাল ইংলিশ নামে একটা বই আছে মইনুদ্দিন এন্ড কাসেমের লেখা। সেই বইয়ের মধ্যে ওনারা বলেছেন যে এই এখান থেকে এখানে যাওয়া ভালো। এখান থেকে এখানে যাওয়া ভালো। কিন্তু ওনারা বলেন নাই যে এখান থেকে এখানে যেতেই হবে। সো আমার পরামর্শ হচ্ছে আপনি যদি কোন ধরনের বিপদ না থাকে চেষ্টা করবেন এখান থেকে এখানে যাইতে। কিন্তু যদি বিপদ হয়ে যায় এখান থেকে এখানে যেতেই হচ্ছে, তখন আমার মনে হয় না খুব একটা সমস্যা হবে বা হওয়ার কথা। চেষ্টা করবেন এখান থেকে এখানে যেতে। বাট অনেকে আছে এখান থেকে এখানে যাওয়ার জন্য মাঝখানে পেজ কেটে দেয়, বিভিন্ন কিছু করে। না, এত কিছুর দরকার নেই। ওকে, সো হ্যাভ ইউ গট দ্য ক্লিয়ার কনসেপ্ট অ্যাবাউট ফিচার? নেক্সট ক্লাসে অর্থাৎ আগামীকালকের ক্লাসে আমরা আসলে সামারি রাইটিং নিয়ে বলবো। সামারি রাইটিং এর যে 20 নাম্বার সেটা শেষ করব। So, have you got the clear concept? So, thank you very much. সবাই ভালো থাকুন। আগামী ক্লাসে আগামীকালকে সেম টাইমে আবার দেখা হবে। থ্যাংক ইউ।